হ্যালো বন্ধুরা, তো আজকের এই ক্লাসে আমরা সময় কার্যের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা হলো আমাদের সময় কার্যের লাস্ট ক্লাস। তো দেখো, এক একটা চ্যাপ্টার অনেক বড়, কয়েক মাস লেগে যায় এক একটা চ্যাপ্টার শেষ করাতে। তো আমি দুদিনে যদি শেষ করাতে চাই তাহলে প্রত্যেকটা টাইপস তো তোমাদের শেষ করানো সম্ভব না, কিন্তু আমি জাস্ট বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করানোর চেষ্টা করছি আর কয়েকটা টাইপস দেখিয়ে। তো সব কিছু শেষ করানো সম্ভব না, তো আমাদের পরীক্ষার জন্য আমি এইভাবে আগাচ্ছি। তো পরবর্তীকালে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমি প্রত্যেকটা টাইপস বা প্রত্যেকটা বই ধরে ধরে আগাবো, ঠিক আছে? তো তোমরা ঘাবড়িও না, এখন জাস্ট আমরা কিছু কিছু টাইপস ধরে ধরে আগিয়ে যাচ্ছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। এটা হলো আমাদের সময় কার্যের শেষ ক্লাস, অর্থাৎ আগে আমরা 3টে ক্লাস করিয়েছি। তো তোমরা যারা সেই 3টে ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই 3টে ক্লাস দেখে এসো, তাহলে তোমাদের এই ক্লাসটা দেখতে সুবিধা হবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। আজকের ক্লাসের প্রথম কি বলছে, প্রথম হলো কিছু সংখ্যক লোক 45 দিন একটি কাজ করে এবং 4 জন লোক কাজে নিযুক্ত না হয়, কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি লাগে। দেখো, তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে? দেখো, এই জিনিসটা বুঝে গেলেই তোমাদের পরের কোশ্চেনগুলো ইজিভাবে হয়ে যাবে। তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে, যে সময় আর তোমার যে কাজের মানে যে পাওয়ার, সেই পাওয়ারের মধ্যে কী রিলেশন? সময় আর পাওয়ারের মধ্যে, মানে পাওয়ার যত বাড়াবে সময় তত কম লাগবে। মনে আছে যে তোমার স্পিড যত বাড়াবে সেরকম সময় যত কম লাগছে। তো এই পাওয়ারটাও তো একটা রকম, বা ক্ষমতা, তোমার ক্ষমতা যত বাড়াবে, পাওয়ার মানে ক্ষমতা, তোমার ক্ষমতা যত বাড়াবে সময় তত কম লাগবে। এবার সেই ক্ষমতাটা আমি মানুষ দিয়েও বাড়াতে পারি, অর্থাৎ আমি একজন মানুষ কাজে লাগালাম, অর্থাৎ আমি একজন মানুষের ক্ষমতাকে কাজে লাগালাম। আমি দুজন মানুষ কাজে লাগালাম, অর্থাৎ আমি দুজন মানুষের ক্ষমতাকে কাজে লাগালাম। অর্থাৎ আমি একজন মানুষকে কাজে লাগালে আমার যে সময় লাগবে, দুজন মানুষকে কাজে লাগিয়ে আমার সেম সময় লাগবে, সময়টা কমে যাবে না? মানে আমি একজন লাগালে হয়তো আমার 10 দিন টাইম লাগছে, তাহলে দুজন যেই লাগাবো সে কি আমার 10 দিন লাগবে? তখন তো 5 দিনে হয়ে যাবে। মানে আমি দুজন, মানে জনটা যেই বাড়াচ্ছি, মানে আমার পাওয়ারটা যেই বাড়াচ্ছি, সময়টা সেই কমে আসছে। অর্থাৎ আমি এর থেকে কী বুঝছি, যে আমার পাওয়ারের সাথে সময়ের ব্যস্ত অনুপাত। সেই প্রথম ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে আমি পাওয়ার যদি বাড়াই, মানে আমার ক্ষমতা যদি বাড়াই, তাহলে সময় আমার কমে যায়। তো এটা হলো ব্যস্ত অনুপাত। অর্থাৎ আমি যদি সময়ের রেশিও পাই সেটাকে ব্যস্ত অনুপাত করলে আমি পাওয়ারের রেশিও পেয়ে যাব, বা আমি যদি পাওয়ারের রেশিও পাই সেটাকে ব্যস্ত অনুপাত করলে আমি সময়ের রেশিও পেয়ে যাব, বা অনুপাত পেয়ে যাব বাংলা কথায়। তোমাদের বুঝিয়েছিলাম মনে আছে? তাহলে এর থেকে তোমাদের কি প্রমাণিত, যে আমরা যদি একটা বাড়ছে একটা কমছে। এর থেকে তোমরা কি বুঝতে পারছো, যে আমি যদি একটা বাড়াই তাহলে আর একটা কমে, অর্থাৎ ব্যস্ত অনুপাত। তাহলে আমি যদি তোমার পাওয়ার বাড়াই তাহলে আমার সময় কমছে, আবার আমি যদি আমার পাওয়ার কমাই তাহলে তো সময় বেড়ে যাবে। ধরো আমি 4 জন লোকে একটা কাজ 10 দিনে করছিলাম, আমি যদি 2 জন লোক নিয়োগ করি তাহলে কি আমার সেটা 10 দিনে হবে? তখন টাইমটা তো বেড়ে যাবে। মানে আমি পাওয়ার কমালে সময় বাড়ছে, আবার যদি আমি পাওয়ার বাড়িয়ে দিই তাহলে সময় কমে যাচ্ছে। মানে একটা বাড়লে আর একটা কমছে, আবার এটা কমালে ওটা বাড়ছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? ব্যস্ত অনুপাত বলতে পারি। ফলে অঙ্কে এই টিক্সটাকেও কিন্তু কাজে লাগাতে হবে, প্রত্যেকটা টিক্স কিন্তু কাজে লাগাতে হবে। তো চলো এই টিক্সটা কাজে লাগিয়ে কীভাবে আমরা অঙ্কটা করি দেখো। তো প্রথম অঙ্ক দেখো, আজকে একটু ক্লাসটা একটু ছোটো হবে। তো ছোটো মানে অনেকগুলো অঙ্ক করাবো। তো দেখা যাক, তোমরা ক্লাসটা দেখো। প্রথম অঙ্কটা কি বলেছে, যে কিছু সংখ্যক লোক 45 দিন একটি কাজ করে। তাহলে কি দেখছি, ভালো করে আগে অঙ্কটা পড়তে হবে। বলেছে কিছু সংখ্যক লোক 45 দিন একটি কাজ করে এবং 4 জন লোক নিযুক্ত না হয়, কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি সময় লাগে। দেখো, এখানে আমরা কিন্তু লোক কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি, কিন্তু সময় কিন্তু আমরা দুটো দেখতে পাচ্ছি, দুরকম দেখতে পাচ্ছি। ফলে আমি যদি কোনো রকম সময় রেশিও করে সেটার ব্যস্ত অনুপাত করি তাহলে কিন্তু আমি অবশ্যই জনের রেশিও বা আমার পাওয়ার রেশিও পেয়ে যাবো। বোঝা গেল? তো চলো অঙ্কটা দেখা যাক। তোমাদের আমি অঙ্কটাই ক্লিয়ার করে বোঝাচ্ছি ভালোভাবে কী করে কী হচ্ছে। তাহলে অঙ্কটা পড়ে তোমরা কি বুঝছো, যে কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমি কি দেখছি, এটা প্রথম, এটা ফার্স্ট টাইম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড। তাহলে প্রথমে কিছু সংখ্যক লোক একটা কাজ করছিল 45 দিনে, তাই তো? ভালো করে দেখো কি বলছে, কিছু সংখ্যক লোক একটি কাজ 45 দিনে করে। ভালো করে বোঝো ঠান্ডা মাথায়, করছে 45 দিনে। বলছে 4 জন লোক নিযুক্ত হলো না, মানে 4 জন লোক চলে গেল, মানে -4। এটা কিন্তু আমার দিন, তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না, দিনের থেকে কিন্তু ওটা বিয়োগ করো না, এটা কিন্তু দিন। আমি জাস্ট লিখলাম যে এটা জন, -4 জন যে বেরিয়ে গেল, এটা কিন্তু এর সাথে যোগ বিয়োগ হবে না, কারণ দিনের সাথে জন কোনোদিনও যোগ বিয়োগ হয় না। বোঝা গেল? মানে এটা হলো আমার 4 জন লোক বেরিয়ে গেল। এবার ফার্স্ট টাইমে আমার 45 দিনে একটা কাজ হচ্ছিল, এবার দেখলাম 4 জন লেবার আমার চলে গেল, মানে কেটে গেল। যেই 4 জন লেবার চলে গেল সেই আমার কাজটি শেষ হতে 15 দিন বেশি সময় লাগছে। মানে প্রথমে লাগছিল 45 দিন, পরে আবার 15 দিন বেশি লাগছে, তাহলে এখন আমার কত দিন লাগছে? 60 দিন লাগছে। এটা কি যোগ করতে তোমার সাইডে করতে হবে? আমি জাস্ট বোঝানোর জন্য যে এটা কেন হচ্ছে যোগটা। তো 45-এর 15, এটা 60 দিন। তাহলে আমি প্রথমবার আর দ্বিতীয়বারে আমি জনের রেশিও পেয়ে যাচ্ছি তো, মানে এটা কাটাকাটি করলে মানে দিনের রেশিও পেয়ে যাচ্ছি তো। দিন মানে সময়, তাহলে দিনটা তো আমার একটা সময়, এটা তো একটা টাইম বা সময়। তাহলে এখান থেকে আমি টাইম রেশিও কী পেয়ে যাচ্ছি?
মানে এটাকে আমি টি দিয়ে প্রকাশ করলাম। তাহলে টাইম রেশিও কী পেয়ে যাচ্ছি, এটা যদি আমি 15 দিয়ে কাটি, এটা কিন্তু 4 জন লোক চলে গেল। মানে প্রথমে আমার 45 জন কাজ করছিল, যেই আমার 4 জন লোক চলে গেল সে 15 দিন বেশি লাগছে, অর্থাৎ সেই 60 দিন লেগে যাচ্ছে। তাহলে এই 4 জন চলে যাওয়ার জন্য তো 60 দিন বেশি লাগছে। তাহলে আমি কি এই 45 দিনের সঙ্গে 4-এর কোনো ক্যালকুলেশন করতে পারছি না। তাহলে এই 4-এর ক্যালকুলেশন করতে গেলে আমার কি করতে হবে, এই দিনটাকে কনভার্ট করে এই দিনটাকে আমার জন নিয়ে আসতে হবে। এই 4টা তো জন, তাই তো? তাহলে জনের সাথে আমি তো দিনের কোনো ক্যালকুলেশন করতে পারছি না, আর আমার অ্যান্সারে আমার জন চেয়েছে। তাহলে এই জন দিয়ে ওই জন ক্যালকুলেশন করে তো আমার জনটা বার করতে হবে। তাহলে আমার এখানে যে আমি দিনটা পেয়েছি, এই দিনটাকে কোনো কারণে কনভার্ট করে আমাকে জনে নিয়ে যেতে হবে। এবার দিন থেকে জন মানে সময় থেকে পাওয়ারে কীভাবে যাই তোমাদের বলেছিলাম। জন মানে কি, মানে একটা মানুষ, তো সেই মানুষটা তো আমার একটা পাওয়ার, আর এটা তো দিন। তাহলে দিনটাকে ব্যস্ত অনুপাত করলে আমার জন পেয়ে যাবো, কারণ ব্যস্ত অনুপাত কেন হচ্ছে আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তাহলে দিনটাকে ব্যস্ত অনুপাত করতে হবে, তার আগে এটা অনুপাত তো বার করি, মানে কেটে ছোটো করে মানে অনুপাত। তাহলে এটা 15 দিয়ে কাটলে 3×15 = 45, আর এটা 4×15 = 60। তাহলে আমি কি দেখছি যে প্রথম আর দ্বিতীয়, মানে প্রথমে কতজন ছিল, মানে প্রথমে কতদিন লাগছিল আর পরে কতদিন লাগছিল, সেটাকে অনুপাত করলে আমি দেখছি 3:4। এবার তাহলে টাইম রেশিও যদি 3:4 হয়, তাহলে আমার পাওয়ার রেশিও কী হবে, মানে পাওয়ার মানে জন, ওই এখানে আমার পাওয়ারটা হলো জন, মানে কত জন কাজ করছিল, বোঝা গেল? তাহলে পাওয়ার রেশিও কী হয়ে যাচ্ছে, বা আমার ক্ষমতা, এক জন মানে তোমার সেটা ক্ষমতা, মানে আমি একজন নিয়োগ করলাম মানে আমার একজনের ক্ষমতা কাজ করছে, দুজন মানে দুজনের ক্ষমতা কাজ করছে। তাহলে এখানে 4 আর 3 হয়ে গেল, 4:3 হয়ে গেল, বোঝা গেল? মানে ব্যস্ত অনুপাত বলেছিলাম, ব্যস্ত অনুপাত কেন সেটা তো বুঝিয়েছি, নিশ্চয়ই এখনও তোমাদের বোঝানো লাগবে না। এইবার দেখো ঠান্ডা মাথায় লজিকটা ভালো করে বোঝো। এইখানে দেখো প্রথমে দেখছিলাম যদি আমার 4 অনুপাত লাগে, পরবর্তীকালে দেখছি আমার 3 অনুপাত লাগছে। তাহলে এখানে কি দেখছি আমি, 1 অনুপাত কমে যাচ্ছে না, মানে -1 অনুপাত হয়ে যাচ্ছে না। তাহলে আমরা যেটা দেখছি যে জন অনুপাতে 1 অনুপাত কমছে, সেটাই বইয়ে কত বলে দিয়েছে যে 4 জন কমে যাচ্ছে। দেখো তো 4 জন কমে যাচ্ছে না, এই যে 4 জন কমে যাচ্ছে, এই যে 4 জন। তাহলে আমি বলতে পারি তো যে আমার অনুপাতে যেটা 1 বেরিয়েছে তার বাস্তব মান 4। ভালো করে এই জায়গাটা ক্লিয়ার করো, এই জায়গাটা মেন বুঝতে পারলেই হলো। প্রথমে কি আমরা দেখতে পাচ্ছি আমরা গোটা কোন সংখ্যাটা পাচ্ছি, গোটা তো আমরা দিনটা পাচ্ছি। এবার দিনটাকে যদি আমি ব্যস্ত অনুপাত করে দিতে পারি, তাহলে তো আমি জন পেয়ে যাবো। তাহলে দিনের অনুপাত হলো 3:4, সেটাকে ব্যস্ত অনুপাত করলাম 4:3, যে আমি 4:3 পেয়ে গেলাম। এবার দেখছি 4 মানে কি, মানে প্রথমে আমার 4 অনুপাত যদি লোক থাকে, পরে আমার ওই চলে যাওয়ার পরে আমার 3 অনুপাত লোক আছে, তাহলে আমার চলে যাচ্ছে কত অনুপাত, এই হিসাবে আমরা এই হিসাবে দেখছি যে আমার 1 অনুপাত লোক চলে যাচ্ছে। কিন্তু বইয়ে বলা আছে আমরা তো এটা অনুপাতে বার করেছি, এটা তো আমাদের বাস্তব মান না, এটা তো আমাদের বাস্তব মান না, এটা তো আমাদের অনুপাতের মান, এই যে অনুপাত এটা। তাহলে অনুপাতে যেটা দেখছি যে আমার 1 অনুপাত কমে যাচ্ছে, তার বাস্তব মান কি বলে দিয়েছে, 4 জন, তাই তো? বই তো বলা এসেছে 4 জন লোক চলে যাচ্ছিল। তাহলে 1 অনুপাত মানে যদি 4 জন হয়, তাহলে এবার কি বলেছে দেখো, বইয়ে যেটা বলেছে সেটা বার করে ফেলবো। বলছে যে তাহলে প্রথমে কতজন নিয়োজিত ছিল, তাহলে প্রথম মানে কি এইটা, আর যদি বলতো তাহলে পরে কতজন, তাহলে এইটা হতো। তাহলে প্রথম মানে কোনটা, তাহলে আমরা 4 অনুপাত মানে কত বার করবো। তাহলে 1 মানে যদি 4 হয়, তাহলে 4 অনুপাত মানে কত, তাহলে 4×4 = 16 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত, 16, বা প্রথমে 16 জন লোক নিয়োজিত ছিল, বোঝা গেল? এবার যদি বলতো যে পরে, বা ওই লোকজন চলে যাওয়ার পরে কতজন লোক ছিল, তাহলে 3×4 = 12 জন লোক ছিল, বোঝা গেল? দেখো তো, দেখো তুমি আবার হিসাব করে দেখো, ওই 16 থেকে 4 কমলেই তো 12 হয়, অর্থাৎ এই 16 জন ছিল প্রথমে 16 জন ছিল, সেই 16 জন থেকে যেই আমি 4 জন বাদ দিয়ে দিলাম, মানে 4 জন চলে গেল, সেই 12 জন পড়ে থাকলো। তুমি এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে মিলিয়ে দেখতে পারো। তো চলো কোশ্চেনটা একবার দেখা যাক, পরবর্তী কোশ্চেনগুলো এত ডিটেলসে বলবো না, পরবর্তী কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি চলে যাব। তা কি বলছে যে জন, তাহলে জনটা কি 4 জন চলে যাচ্ছে, তাহলে 4 জন চলে যাচ্ছে, আর কি ইনফরমেশন বলে দিয়েছে, প্রথমে একটি কাজ 45 দিনে হচ্ছিল, এবার পরবর্তীকালে কি বলেছে যে আমার 4 জন যদি কাজে যোগদান না করে বা চলে যায়, সে না করা মানে তো সে চলে গেল, তাহলে চলে গেলে কি হচ্ছে যে আমার কাজটা শেষ করতে আর 15 দিন বেশি লাগছে। কার থেকে 15 দিন বেশি লাগছে, এই 45 দিন থেকে 15 দিন বেশি লাগছে। তাহলে 15 দিন বেশি মানে এর সাথে যোগ হয়ে যাবে, আগে আমার 45 দিন লাগছিল, এখন আরও আমার 15 দিন বেশি লাগছে, তাই তো? তোমাকে যদি বলে যে আমার একটা কাজ করতে আগে 10 দিন লাগছিল, এখন আরও 10 দিন বেশি লাগছে, তাহলে এখন কত হয়ে যাবে, 20 দিন হয়ে যাবে। সেমভাবে আগে আমার 45 দিন লাগছিল, এখন আরও 15 দিন বেশি লাগছে, তাহলে এখন 60 দিন লাগছে। তাহলে আমি এটা অনুপাত, আমি কি বলেছিলাম যে আমি কোনো রকম যদি একটা রাউন্ড ফিগারে দুটোই সংখ্যা পেয়ে যেতে পারি, তো সেটাকে ব্যস্ত অনুপাত করলেই আমি আরেকটা বার করে নিতে পারবো। তাহলে আমি এটা তো দিন পেয়ে গেলাম, এটা তো দিন মানে তো সময়, তাহলে সময়টাকে ব্যস্ত অনুপাত করলে আমি জন বা যেটা আমার পাওয়ার সেটা পেয়ে যাচ্ছি। তাহলে দিনটাকে অনুপাত করলে কি আসে, 3:4। তো এটাকে ব্যস্ত অনুপাত করলে আমি পাওয়ার বা জন, আমার এখানে পাওয়ার কি, আমার পাওয়ার মানে আমার ক্ষমতাই তো জনটা, তো আমার জন অনুপাত কি আসে 4:3। তাহলে প্রথমে আমার যদি 4 অনুপাত লোক থাকে, পরে আমার 3 অনুপাত লোক আছে,
তাহলে অনুপাতে আমার কত কমছে, অনুপাতে দেখছি যে আমার 1 অনুপাত কমছে, তো কিন্তু বইয়ে বলা আছে যে 4 জন লোক কমে যাচ্ছে। তা আমার সাথে অনুপাতের ম্যাচ খাচ্ছে না কেন? কারণ এটা তো আমার অনুপাতে বেরিয়েছে আর এটা তো বাস্তব সংখ্যা। তাহলে আমি বলতে পারি তো যে আমার 1 অনুপাত মানেই বাস্তবে 4। তাহলে আমার 1 অনুপাত মানে 4 হলে এবার চেয়েছে এটাকে দেখতে হবে, চেয়েছে যে প্রথমে কতজন ছিল, তাহলে প্রথম কোনটা, প্রথম তো এই লাইনটা, প্রথম কোন সারিটা, প্রথম তো এই শাড়িটা, এই শাড়িটা প্রথম না, আর পরবর্তী শাড়ি হলো এইটা, বোঝা গেল? তাহলে বলছে প্রথম কতজন ছিল, তাহলে প্রথম অনুপাত মানে কত, 4, অর্থাৎ 4 অনুপাত মানে কত। দেখো এখন আমি আস্তে আস্তে কনভার্ট করে চলে আসছি, মানে এই লাইনটার ইউজ হবে না, এরপরে এই লাইনটা ইউজ হচ্ছে, আবার এইটার পরে যে পরের লাইনে চলে আসছি, মানে এই লাইনটার আর কোনো ভ্যালু নেই, এখন আবার এই লাইনটা ইউজ হচ্ছে। এরকম করে করে কিন্তু লাভ যায়, মানে তুমি যদি এখন এই 4 অনুপাত মানে যদি 45-এর সঙ্গে 4 গুণ করো তাহলে কিন্তু হবে না, কারণ এগুলোর ক্যালকুলেশন করে করে তো আমি নামছি, ফলে আমার এখন এর ওপরে সব ক্যালকুলেশন হবে, যেহেতু আমি এর সঙ্গে তুলনা করে বার করছি, যেহেতু 4 আর 3 পার্থক্য 1, এই 1 মানেই 4, আমি পার্থক্যটা এখান থেকে নিচ্ছি, ফলে আমার রিলেশনটাও আমার এখান থেকেই বার করতে হবে, এই ওপরে উঠে গেলে হবে না, বোঝা গেল? তাহলে 1 মানে 4 হলে তাহলে 4 মানে হলো 16, আর যদি বলতো বর্তমানে কতজন নিয়োজিত আছে, তাহলে 1 মানে 4 হলে 3 মানে 3 4 12 হয়ে যেত, বোঝা গেল? তো এই হলো প্রথম কোশ্চেন। তো এইভাবে এবার পরবর্তী কোশ্চেনগুলো সব হবে এক এক করে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। এই টাইপসের কয়েকটা কোশ্চেন করবো আজকে। পরবর্তী কোশ্চেন কি বলছে যে কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করতে পারে, দুজন লোক যোগদান না করে আরও 10 দিন বেশি লাগে, সেম টাইপসের অঙ্ক। তাহলে আমি কী দেখবো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, মানে প্রথমে একটা কন্ডিশন পরে একটা কন্ডিশন। তাহলে প্রথমে এটাও সে দিনের রেশিও বলে দিয়েছে, দিন মানে কি টাইম বলে দিয়েছে, বোঝা গেল? কি বলেছে যে প্রথমে 70 দিন একটি কাজ শেষ হচ্ছিল, পরে 10 দিন বেশি লাগছিল, তাহলে টাইম রেশিও আমি কী করতে পারি, 70 আর এখানে আরও 10 দিন বেশি লাগছিল, মানে 70 আর 10 এখানে 80 হয়ে গেল। এবার সেটা পরে দেখছি, এবার কী বলছে, দুজন লোক না আসায়, মানে 2 মাইনাস, বোঝা গেল? তাহলে কী হচ্ছে, 70 জন লোক নিয়োজিত হয়েছিল, এবার যেই আমার দুজন লোক আসলো না, সেই আমার 80 দিন লেগে যাচ্ছিলো, সরি প্রথমে আমার 70 দিন লাগছিল, এবার যেই আমার দুজন লোক কাজে যোগদান না করলো, তাই তো, হ্যাঁ দুজন লোক যোগ না দেয়, তাহলে যেই আমার দুজন লোক কাজে যোগদান দিল না, মানে আমার ক্ষমতাটা একটু কমে গেল না, ফলে আমার টাইমটা বেড়ে গেল। তাহলে টাইমটা কত বাড়লো, 10 দিন বেড়ে গেল। তাহলে 10 দিন মানে আমি লিখতে পারি তো, আগে আমার 70 দিন লাগছিলো, এখন আমার 80 দিন লাগছে। তাহলে এবার এটাকে এই রাখলে তো হবে না, এটা তো আমার রেশিও বার করতে হবে, তারপর সেই রেশিওর ব্যস্ত অনুপাত করলে আমি জনের রেশিও পাবো, তাই তো? তাহলে এটার রেশিও কি আসবে, কাটাকাটি করলে এই 0 0 কেটে দিলে, তাহলে 7:8। তাহলে আমি রেশিও পেয়ে গেলাম 7:8, অর্থাৎ এই যে 7:8 রেশিও পেলাম, এটা কিসের রেশিও, এটা হলো দিনের রেশিও বা টাইমের রেশিও। এবার টাইমের রেশিওর ব্যস্ত অনুপাত করলেই আমি কি পাবো, আমার পাওয়ার মানে কি, জন, আমার পাওয়ার তো জন, তাহলে জনের রেশিও পেয়ে যাবো, মানে কত জন, এত জন, 2 জন 3 জন 4 জন 5 জন, সেই জনটা পেয়ে যাবো। তাহলে পাওয়ার রেশিও কী হবে, 8:7। ব্যস্ত অনুপাত যেহেতু একটা বাড়লে আর একটা কমছে, ফলে ব্যস্ত অনুপাত একই অঙ্ক, কিচ্ছু না, জাস্ট একই অঙ্ক। তাহলে আমি এখানে কত অনুপাত কমছে দেখছি, এই 8-এর থেকে 7, অর্থাৎ এখানে দেখছি যে আমি 1 অনুপাত কমছে, তাই তো? প্রথমে যদি 8 অনুপাত থাকে, এখন 7 অনুপাত। আমি কিন্তু জনের সঙ্গে জনের তুলনা করতে পারবো বাস্তব মানের সঙ্গে, আমি কিন্তু এই জনের বাস্তব মানের সঙ্গে দিনের এই অনুপাত কিন্তু তুলনা করতে পারবো না। সবসময় জনের সঙ্গে জনের তুলনা হবে, দিনের সঙ্গে দিনের তুলনা হবে। এখানে যেহেতু আমার জন চলে গেছে, ফলে আমি সেই জন্য জনটাই বার করে নিলাম, বোঝা গেল? এবার আমি জনের সঙ্গে তুলনা করছি, তাহলে 8 থেকে 7 অর্থাৎ 1 কমলো, তাহলে আমার হিসাবে যেটা 1 কমলো সেটার বাস্তব মান বলে দিয়েছে যে 2 জন কমে গেল। দেখো বই বলা আছে যে 2 জন লোক যদি যোগদান না করে, তাহলে যোগদান না করে মানে কি, আমার 2 জন কমে গেল। তাহলে আমার অনুপাতে যেটা আমি দেখছি 1 অনুপাত, তার বাস্তব মান কত, তাহলে 2। তাহলে এবার চেয়েছে এটা কি, চেয়েছে হলো তাহলে প্রথমে কতজন লোক ছিল, তো এটাও তাহলে প্রথম চেয়েছে, এই প্রথম কোনটা, এইটা মানে 8, তাহলে 1 মানে যদি 2 হয়, তাহলে 8 মানে কত, তাহলে 8 গুণ 2, 8 দুগুণী 16, তাহলে প্রথমে তাহলে 16 জন লোক নিয়োজিত ছিল। এবার যদি বলতো যে বর্তমানে কতজন লোক নিয়োজিত আছে, তাহলে 1 মানে যদি 2 হয়, তাহলে 7 মানে কত, 7 গুণ 2 সমান 14 জন লোক, অর্থাৎ বর্তমানে 14 জন লোক নিয়োজিত আছে। তো এইগুলো কি তোমাদের খাতা পেন লাগবে করতে গেলে? এখানে তো দেখেই বোঝা যাচ্ছে 70 80 মানে 7 8 মানে 8 7, 1 মানে 2, তাহলে এদিকে 8 মানে 16, 7 মানে 14, একদম জিকের মতন অ্যান্সার হয়ে যাবে, কিছুই না, জাস্ট 2-3 সেকেন্ড অ্যান্সার, এগুলো দেখে পর 2-3 সেকেন্ড অ্যান্সার। তাহলে আমি এত বড় করে করছি মানে এগুলো কোনো বড় কোশ্চেন না। তো আরেকবার দেখো কি বলছে, যে প্রথমে আমার 70 দিন লাগছিল, পরে বলছে 2 জন লোক যদি আমার কাজে যোগদান না করে, মানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে আমার 10 দিন বেশি লাগছিল। তাহলে 10 দিন বেশি মানে কি, 70 থেকে 10 দিন বেশি, মানে আমার 80 দিন লাগছিল। এইবার আমি কি বলেছিলাম, যে কোনো রকম যদি আমি এটা দিনের রেশিও বার করতে পারি বা টাইম রেশিও বার করতে পারি, সেটার ব্যস্ত অনুপাত করলে আমি পাওয়ার বা জনের রেশিও পেয়ে যাব, বোঝা গেল? তাহলে এটা আমি কেটে কুটে রেশিও বার করলাম, রেশিও বার করলে, রেশিও মানে কি অনুপাত, তো
তো এটা আমি অনুপাত বার করলাম, অনুপাত বার করলে কি হলো, এটা 7:8 হলো। তাহলে অনুপাত যদি 7:8 হয়, মানে এটা তো টাইম অনুপাত, তাহলে টাইমের অনুপাত যদি 7:8 হয়, তাহলে সব পাওয়ারের অনুপাত বা জনের অনুপাত কী হয়ে যাবে, 8:7। ব্যস্ত অনুপাত মানে পুরো চেঞ্জ হয়ে গেল। এইবার আমি এখানে অনুপাতে দেখছি যে আমার 1 অনুপাত কমছে। এবার বইয়ে বলা আছে যে 2জন লোক যোগদান না করায়, তাহলে আমার হিসেবে যেটা আমি দেখছি 1 অনুপাত কমছে। বইয়ে তার বাস্তব মান বলে দিয়েছে যে 2জন, ওই 2জনটা তো বাস্তব মান, মানে এই 1 অনুপাতের বাস্তব মান 2, এটা তো আমি বলতেই পারি। তাহলে 1 অনুপাতের বাস্তব মান যদি 2 হয়, তাহলে 8 অনুপাতের বাস্তব মান 16, আর 7 অনুপাতের বাস্তব মান 14। এবার তোমার যেইটা চাবে, যদি বলে আগের মানে এইটা, আর যদি বলে বর্তমান মানে এইটা, বুঝা গেল? তো এইটাই হলো অ্যান্সার কী হচ্ছে, যদি বলে বর্তমান তাহলে এই 14 অ্যান্সার হবে, আর যদি বলে আগের কতজন লোক নিয়োজিত ছিল, 16 জন। দেখো 2জন চলে গেল, মানে 16 থেকে 2জন গেলে তো 14 পড়ে থাকে, এই 2জন মাইনাস হয়ে গেল, তাহলে সব দিক দিয়ে মিলে গেল। তো এইসব অঙ্ক সব মুখে করা যাবে। তো চলো পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন কি বলছে, এ বি এর দুগুণ কর্মক্ষম। এবার দেখো এইগুলো ভালো করে দেখো, এইখানে তোমার ডাইরেক্ট বলেই দিয়েছে, এখানে কিছু করে বার করা লাগবে না। এবার এ বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করবে। দেখো এ বলেছে বি এর দুগুণ কর্মক্ষম, তাহলে এই যে এ লিখলাম, এখানে বি লিখলাম। এইবার কি বলেছে, এটা হলো পাওয়ার বা ক্ষমতার রেশিও কি, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে আমি কোনটাকে 1 ধরবো, দ্বিগুণ, তাহলে নিশ্চয়ই আমার একটাকে 1 ধরতে হবে। তাহলে বি এর ক্ষমতা যদি আমি 1 ধরি, তাহলে এ বলেছে বি এর দ্বিগুণ, তাহলে বিটা তাহলে 2 হয়ে গেল, এটা তাহলে 2 হয়ে গেল। কারণ অঙ্কটা দেখো ভালো করে পড়ো, বলেছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে যে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, দ্বিগুণ হচ্ছে তো, এই যে বি এর দ্বিগুণ হচ্ছে তো, দ্বিগুণ করলেই তো এটা 2 আসে, হয়ে গেল। এইবার কি বলেছে যে এ বি একত্রে একটি কাজ 7 দিনে শেষ করতে পারে, তাহলে এটা তো আমি ক্ষমতা মানে কি, কর্মক্ষম মানে তো এটা আমি কী পেয়ে গেলাম, এটা তো এদের পাওয়ারের অনুপাত পেয়ে গেলাম, তাই তো। মানে এ যদি 2 হয় এ 1, আবার এ যদি তাহলে 2 হয় তাহলে এ তাহলে 4 হয়ে যাবে, আর এ যদি তাহলে 3 হয় এ তাহলে 6 হয়ে যাবে, মানে এই সবসময় দ্বিগুণ হবে। তো আমি ন্যূনতম কোনটা ধরে করবো, আমার যদি ক্যালকুলেশনের সুবিধা হয়, আমি কি বলেছি, ন্যূনতম যেটা ধরা যায়, মানে ন্যূনতম আমি 1 ধরতে পারি, তাহলে আমি 1 ধরে ক্যালকুলেশন করবো। কিন্তু তুমি 2 আর 4 ধরেও করতে পারো, তুমি 6 আর 3 ধরেও করতে পারো, কিন্তু আমি কেন অত বড় বড় সংখ্যা ধরবো, আমি সব থেকে ছোটোটাই ধরবো। তার মানে আমি ধরলাম যে বি এর ক্ষমতা বা বি এর পাওয়ার 1 আর এর পাওয়ার 2, এদের দুজনের এই পাওয়ার দুটো ধরেই করবো, যেহেতু একজনের একজনের দ্বিগুণ বলেছে। আর আমি কেন 2, 3 ধরছি না, তার কারণ হলো এইটা, আমি তো হিসেব মতন এইটাকে আমি 1 কোটি ধরতে পারি, তাহলে এটাকে 2 কোটি ধরতে হবে, এটাকে আমি 10 কোটি ধরতে পারি, এটাকে তাহলে 20 কোটি ধরতে হবে। আমি কেন ধরবো, আমি সব থেকে ন্যূনতমটা ধরবো, যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। এইবার তাহলে এর ক্ষমতা 2 আর বি এর ক্ষমতা 1, তাহলে এ বি এর মোট ক্ষমতা কত, মোট ক্ষমতা 3 বেরিয়ে গেল না, এ দুটো যোগ করলে মোট ক্ষমতা। ধরো একজনের ক্ষমতা মানে কি, মানে তার কতটা কাজ করতে পারে। ধরো বললাম যে এ 2টো জামা তৈরি করতে পারে আর বি একটা জামা তৈরি করতে পারে, তাহলে এ যে 2টো জামা তৈরি করতে পারে এটাই এর ক্ষমতা, আর বি যে একটা জামা তৈরি করতে পারে এটাই বি এর ক্ষমতা। এবার যদি বলি দুজনে একত্রিত ক্ষমতা কত, অর্থাৎ দুজনে একত্রে 3টে জামা তৈরি করছে, 2 আর 1 3, তাহলে এটাই তাহলে দুজনের একত্রিত ক্ষমতা এ প্লাস বি, তাহলে দুজনে একত্রিত ক্ষমতা 3 বেরিয়ে গেল, কিছুই না, একত্রে যেয়েছে মানে আমি যোগ করে দিলাম। এইবার কি বলেছে যে এ ও বি একত্রে 7 দিনে কাজটি করতে পারে, মানে 3 ক্ষমতা দিয়ে কাজ করছে, মানে প্রতিদিন তারা 3 করে কাজ করছে, তবুও তাদের 7 দিন লেগে যাচ্ছে, মানে মোট কাজ কত, তাহলে 3 7 21 নিশ্চয়ই। ধরো তুমি প্রতিদিন দুটো করে জামা তৈরি করছো, তবুও তোমার 10 দিন লেগে যাচ্ছে, মানে আজকে 2, কালকে 2, পরশু 2, তারপরে 2, এই করতে করতে তোমার 10 দিন লেগে যাচ্ছে। তার মানে তোমার মোট কাজ কত, নিশ্চয় 10 দুগুণে 20 ছিল, সেরকম প্রতিদিন 3 করে কাজ করছে, মানে দুজনে যৌথ। বলছে এ ও বি একত্রে মানে এই যে 3 ক্ষমতা দিয়ে কাজ করছে, একত্রে তোমার 7 দিন কাজটি করে, 7 দিন কাজটি করতে পারে, মানে 7 দিনে পুরো কাজটা কমপ্লিট করছে। তাহলে মোট কাজ কত, তাহলে আমার 3 ক্ষমতা দিয়ে যদি 7 দিন লাগে, তাহলে আমার মোট কাজ কত, নিশ্চয়ই 3 7 21, তাই তো। আমি আজকে 3 করলাম, তারপরে কালকে আবার 3, তারপরে পরশু আবার 3, এই করতে করতে আমার দেখাচ্ছে আমার টোটাল 7 দিন লাগছে। তাহলে 7 দিন যদি লাগে, তাহলে নিশ্চয়ই 7 দিনে আমার টোটাল 21 কাজ ছিল, ওই জন্য তো আমার 7 দিনে মিটে গেলো 3 করে, তো সেটাই এখানে ডাইরেক্ট 21 চলে আসলো। এবার কি বলেছে যে তাহলে ওই কাজটি এ কত দিনে শেষ করবে, তাহলে আমার মোট কাজ তো 21 পেয়ে গেলাম, আর এর ক্ষমতা তো আমি 2 জানি, তাহলে এর সময় বার করতে গেলে কি করতে হবে, মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ দিলেই তো আমি সময় পেয়ে যাব। তাহলে মোট কাজ কত, মোট কাজ আমি 21 তো পেয়ে গেলাম, এই যে মোট কাজ 21 তো বার করলাম, মোট কাজ 21, আর এর ক্ষমতা কত, যে পাওয়ার বা ক্ষমতা তো 2 তো আমি জানতামই,
কারণ বি 1 হলে এর 2 হয়, তাহলে এটা 21/2, 21/2 করলে কত হয় 10 পূর্ণ 1-এর 2 বা 10.5। বোঝা গেল? তাহলে কি বলছে, ভালো করে পড়ো, ভালো করে অঙ্কটা দেখো। বলছে যে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে বিটা আমি 1 ধরলাম, তাহলে এ তাহলে দ্বিগুণ মানে 2 হয়ে গেল। এইবার বলেছে এ ও বি একত্রে একটি কাজ কমপ্লিট করতে 7 দিন লাগে। তাহলে এ ও বি এর একত্রে ক্ষমতা কত 3, তাহলে একত্রে 3 ক্ষমতা দিয়ে 7 দিন লাগছে। তাহলে 3 ক্ষমতা দিয়ে 7 দিন মানে তাহলে মোট কাজ কত, 3 7 21, তাহলে মোট কাজ আমি পেয়ে গেলাম 21। এইবার মোট কাজ যদি তোমার 21 হয় আর আমি এর ক্ষমতা জানি 2, এই যে পাওয়ার মানে ক্ষমতা, এর ক্ষমতা জানি 2, তাহলে এর কতদিন সময় লাগবে? তাহলে বলেছিলাম না যে মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ দিলে আমি সময় পেয়ে যাব, বা মোট কাজকে সময় দিয়ে ভাগ দিলে আমি ক্ষমতা পেয়ে যাব। মানে মোট কাজকে যখনই আমি সময় দিয়ে ভাগ দেবো ক্ষমতা পাবো, আমরা মোট কাজকে যখন আমি ক্ষমতা দিয়ে ভাগ দেবো তখন সময় পাবো। বোঝা গেল? মানে ক্ষমতার সময়ের মধ্যে যেটা দিয়ে ভাগ দেবো তার বিপরীতটা পেয়ে যাবো, এই হলো বিষয়। তাহলে এখানে আমার চেয়েছে তো সময়, তাহলে নিশ্চয়ই ক্ষমতা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ক্ষমতা তো 2, তাহলে এই 21কে 2 দিয়ে ভাগ দিলাম সমান সমান 10.5 আনসার। তো এই হলো ব্যাপার। তো একদম ইজি বিষয়। তো তোমাদের যদি কোথাও সমস্যা হয় তো তোমরা অবশ্যই বলো। আর আমরা ওখানে 1 আর 2টাই কেন ধরলাম, কারণ বলেছে যে এ বি এর দ্বিগুণ, তাহলে এ যদি বি এর দ্বিগুণ হয় তাহলে আমরা বিটাকে ধরে নেব, তারপরে সেই বিটার দ্বিগুণ করে আমরা এইটা ধরে নেব। এবার আমরা কত ধরবো, সে আমি 1 কোটি 2 কোটি 10 কোটি 1 2 3 4 10 20 30 যা খুশি ধরতে পারি। তা আমি ধরবো কত যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়, সব থেকে ইজি সংখ্যা যেটা 1 সেটাই ধরে ক্যালকুলেশন করবো। তো চলো পরবর্তী কোশ্চেন। বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, দেখো এটা আবার 3 গুণ বলে দিয়েছে, একই ব্যাপার, যাই হোক লিখে যাবো। বলছে এ বি এর 3 গুণ, তাহলে বি 1 ধরে নেবো, তাহলে এ তাহলে 3 হয়ে গেল। এটা পাওয়ার, কর্মক্ষম মানে কি, মানে পাওয়ার। এ বি এর 3 গুণ কর্মক্ষম, বলছে এ বি একত্রে 3 দিনে কাজ করতে পারে। তাহলে এ বি বলেছে একত্রে 3 দিনে করে, তাহলে এ বির একত্রে ক্ষমতা কত, এ বি এর একত্রে ক্ষমতা 3 আর 1 4, এই 4 ক্ষমতা দিয়ে 3 দিন লাগে। 4 ক্ষমতা দিয়ে কাজ করছে তবুও তাদের 3 দিন লেগে যাচ্ছে, তাহলে মোট কাজ কত, মোট কাজ নিশ্চয়ই 12। আগের অঙ্কটার মতন ক্লিয়ার? মানে আমি আজকে 4, কালকে 4, পরশু 4, এই করে করে 4 4 করে আগাচ্ছি তবুও আমার 3 দিন লাগছে। তাহলে আমার কতটা কাজ, নিশ্চয়ই 3 4 12 কাজ ছিল, ওই জন্য তো আমার 4 4 করে 3 দিন লেগে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমার মোট কাজ 12 পেয়ে গেলাম। এইবার কি বলেছে যে এ ও বি আলাদা আলাদাভাবে কত দিনে করবে। তাহলে আগেরটা যেরকম শুধু আমার এ চেয়েছিল, এখানে এ বি দুটোই চেয়েছে। তাহলে এর সময় বার করতে গেলে কি করতে হবে, এই যে মোট কাজ বাই ক্ষমতা, আবার বি এর সময় বার করতে গেলে কি করতে হবে, এই মোট কাজ বাই ক্ষমতা। তাহলে মোট কাজ আমরা সবই তো জানি, এর ক্ষমতা জানি, বি এর ক্ষমতা জানি, আমার মোট কাজ বড় সেটাও জানি, তাহলে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে মোট কাজের জায়গায় কী লিখবো, মোট কাজের জায়গায় লিখবো 12, যে যা হয় আর কি। তাহলে মোট কাজের জায়গায় কত লিখবো, মোট কাজের জায়গায় হয়ে যাবে 12, তাহলে এখানে 12, তাহলে এখানেও মোট কাজের জায়গায় 12। এবার এর ক্ষমতা কত, এর ক্ষমতা বলেছে 3, তাহলে এর ক্ষমতা দিয়ে ভাগ দেবো 3, আর বি এর ক্ষমতা কত বলেছে 1, তাহলে এখানে 1 দিয়ে ভাগ দেবো। তাহলে এখানে কত হচ্ছে, কাটাকাটি করলে 4, আর এখানে কাটাকাটি করলে 12, অর্থাৎ এর সময় লাগবে কত, এর সময় লাগবে 4 দিন এবং বি এর সময় লাগবে 12 দিন। তো এটাই অ্যান্সার, এর সময় লাগছে 4 দিন আর বি এর সময় লাগছে 12 দিন। এবার তোমরা দেখো, এর পাওয়ার বেশি ওই জন্য টাইম কম লাগছে, আর এর পাওয়ার কম ওই জন্য টাইম বেশি লাগছে, ব্যস্ত অনুপাত। এই যে দেখো এখানেও মিলে গেল। আমরা দেখছি যে বি এর তুলনায় এর পাওয়ার তো বেশি, পাওয়ার বেশি বলে সময় কম লাগছে, আর এর তুলনায় বি এর পাওয়ার তো কম ওই জন্য সময় বেশি লাগছে। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে উল্টো পাল্টাটা কী হলো, জাস্ট এটাতে দুটোই বার করতে দিয়েছে আর কিছুই না। তাহলে এ আর বি বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ বি আমি ধরে নিলাম 1, তাহলে এটা 3 হয়ে গেল, এটা তো পাওয়ার মানে ক্ষমতা মানে 3 গুণ কর্মক্ষম। তাহলে এ বি এর মোট ক্ষমতা কত, এ বি এর মোট ক্ষমতা 4, এবার মোট ক্ষমতা 4 বলেছে, মোট ক্ষমতা দিয়ে মানে দুজন মিলে একসাথে কাজ করলে কাজটি শেষ করতে বলেছে তোমার 3 দিন সময় লেগে যায়। তাহলে 4 ক্ষমতা দিয়ে কাজ করছে তবুও 3 দিন লাগছে, মানে মোট কাজ নিশ্চয়ই 12 ছিল। তাহলে আমার তো টার্গেট কি, আমার মোট কাজ জানা ক্ষমতা জানা, তাহলে আমি তো পার্টিকুলারলি দিন বার করে ফেলতে পারবো। তাহলে মোট কাজ 12 পেয়ে গেলাম, তাদের ক্ষমতা আমি পেয়ে গেলাম 3 আর 1, তাহলে কী লাগে, কিছুই লাগে না, অবশ্যই জাস্ট ভাগ করে দিলে পেয়ে যাবো। এর বেলাও সেই মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ, বির বেলাও সেই মোট কাজকে বির ক্ষমতা দিয়ে ভাগ, হয়ে গেল। তো এই হলো বিষয়। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো এ এবং বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে এবং এ বি এর 3 গুণ কর্মক্ষম, তবে এ কাজটি কত দিনে করবে। দেখো এ এবং বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে এ এবং বি বলেছে একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে, হয়ে গেল 9 দিনে।
এইবার বলেছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এবার এ বলেছে এই যে এ বি এর এটা পাওয়ার, কর্মক্ষম মানে কি পাওয়ার, তাহলে বি যদি 1 হয় তাহলে এ তাহলে 3 হবে। এখানে বলেই দিয়েছে যে এ ও বি একত্রে 9 দিনে করতে পারে এবং এ বি এর 3 গুণ কর্মক্ষম, তবে বি একা কত দিনে করবে। এবার এখানে চেয়েছে এটা কি যে বি কত দিনে করবে, তাহলে কত দিনে করবে সেটা বার করতে গেলে আমার কী করতে হবে, দিন বার করতে গেলে আমার কী করতে হবে, মোট কাজকে আমার পাওয়ার দিয়ে ভাগ দিতে হবে, এটা মোট কাজকে পাওয়ার দিয়ে ভাগ দিতে হবে। তাহলে বি এর আমার পাওয়ার জানা দরকার, তাহলে বি এর পাওয়ার তো আমি এখানে 1 পেয়ে গেলাম। এবার এই 1-এর ক্যালকুলেশনেই আমার মোট কাজ কত, অর্থাৎ 1-এর পরিপ্রেক্ষিতেই 1 ধরেই আমার মোট কাজ কত সেটা বার করে এখানে লিখলেই পেয়ে যাবো ভাগ দিলে। অর্থাৎ এদের দুজনের মোট ক্ষমতা কত, 3 আর 1 4, তাহলে মোট ক্ষমতা পেয়ে গেলাম 4। এই 4 মোট ক্ষমতা দিয়ে তাদের কাজটা শেষ করতে বলছে 9 দিন লেগে যাচ্ছে, এ ও বি একত্রে 9 দিন লাগছে। তাহলে মোট কাজ কত, 4 9 36। এতক্ষণ তো আমরা করছি কি, মানে এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এ বি যদি 1 হয় তাহলে এ তাহলে 3 হয়ে গেল। এইবার তাহলে দুজনের একত্রে ক্ষমতা 4, এইবার বলছে দুজনেই 4 ক্ষমতা দিয়ে কাজ করলে তাদের 9 দিন লাগছে, আজকে 4 কালকে 4 এই করে করে তাদের 9 দিন লেগে যাচ্ছে। তাহলে 4 ক্ষমতা দিয়ে যদি তাদের 9 দিন লাগে তাহলে মোট কাজ কত ছিল, নিশ্চয় 4 9 36 ছিল, সেই জন্য তাদের 9 দিন লেগে যাচ্ছে। মানে আজকে 4 কালকে 4 পরশু 4 এই করতে করতে তোমার 9 দিন করে দেখো 36 গিয়ে দাঁড়াবে, অর্থাৎ তাদের 36 কাজ ছিল সেই জন্য তাদের 9 দিনে মিটে যাচ্ছে। তাহলে মোট কাজ তো আমি 36 পেয়ে গেলাম, এটা তো আমি মোট কাজ পেয়ে গেলাম। তাহলে মোট কাজ দরকার ছিল, সেই মোট কাজও পেয়ে গেলাম। তাহলে এটা এখানে 36 লিখে দিই। আর বি এর ক্ষমতা কত ছিল, 1, বি এর ক্ষমতা 1, তাহলে এখানে 36/1 মানে 36 অ্যান্সার। বোঝা গেল, এখানে কিন্তু বি চেয়েছে, আর দিন মানে কি মোট কাজ বাই ক্ষমতা, আর এখানে আমি 1 ক্ষমতা ধরেছিলাম বলে আমার এই সংখ্যাগুলো এসছে, এখানে যদি 2 ধরতাম সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যেত, কিন্তু অ্যান্সার তো আমার 36ই আসতো। আবার যদি 3 ধরতে এটাও 3 গুণ চলে আসতো, ফলে এখানে একটা অন্য সংখ্যা চলে আসতো, সে কাটাকাটি করলে লাস্টে আমার 36ই আসতো। ফলে আমি কেন বড় সংখ্যা ধরবো, আমি ছোটো সংখ্যাটাই ধরবো যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। তো এই একই প্রসেসের অঙ্ক সব। তো চলো আর 2টো অঙ্ক দেখবো আজকে, চলো পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। পরবর্তী অঙ্ক হলো, বলছে যে কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করতে পারে, 3 জন লোক যদি বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 5 দিন কম লাগে। দেখো আগেরটা বলছিল চলে যাচ্ছে, এবার বলছে বেশি নিযুক্ত হচ্ছে, সেই একই ব্যাপার একই প্রসেস, সেই 2টো অঙ্কর আগে যেটা করলাম সেরকম। কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে, তাহলে দিন, এটা হলো দিনের রেশিও, দিন মানে কি টাইম, তাই তো। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, সেই আগেরটার মতন ফার্স্ট সেকেন্ড একই অঙ্ক, ওই জন্য আমি বেশি বলছি না। বলছে 50 দিনে একটি কাজ করে, তাহলে প্রথম দিনে মানে প্রথমে 50 দিনে করছিল, এবার বলছে 3 জন লোক বেশি নিযুক্ত হয়, মানে এখানে কী হচ্ছে প্লাস 3 জন হয়ে যাচ্ছে, প্লাস 3 জন হওয়ার ফলে বলছে 5 দিন কম লাগে। তাহলে 5 দিন কম লাগে মানে কত, এর থেকে 5 দিন কম লাগে, অর্থাৎ 45 দিন লাগে। তাহলে আমি দিনের রেশিও কী করবো, দিনের রেশিও কী হবে, মানে টাইম রেশিও কী হবে, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 5 10 কে 50 আর 5 9 45, অর্থাৎ 10:9। তাহলে টাইম রেশিও যদি 10:9 হয়, এবার এটাকে ব্যস্ত অনুপাত করলে আমি পাওয়ার রেশিও পেয়ে যাবো, অর্থাৎ এখানে পাওয়ার মানে কি আমার জন, তাই তো, এখানে পাওয়ার মানে আমার জন, মানে কত জন, এত জন, 2 জন 3 জন 4 জন বা 10 জন বা 50 জন সেরকম। তাহলে পাওয়ার রেশিওর ব্যস্ত অনুপাত হয়ে যাবে, অর্থাৎ 9:10 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি দেখছি যে আমার 1 অনুপাত বাড়ছে, এতদিন কিন্তু কম ছিল, এবার এখানে দেখছি আমার 1 অনুপাত বাড়ছে, আর সেটাই দেখছি আমার 3 জন লোক বাড়ছে। তাহলে আমি বলতে পারছি যে আমার 1 অনুপাত মানে 3 জন, তাহলে আমি রিলেশন পেয়ে গেলাম 1 অনুপাত মানে 3 জন। তাহলে এবার চেয়েছে এটা কি, যে প্রথমে কতজন লোক ছিল, তাহলে প্রথম মানে কি 9 অনুপাত, তাহলে 9 অনুপাত মানে কত, 3 9 27 জন। আর যদি বলতো যে এখন বর্তমানে কতজন নিযুক্ত আছে, তাহলে বর্তমানে কত, 3 10 কে 30 জন। দেখো প্রথমে 27 জন ছিল, তারপরে 3 জন বাড়লো না, এই যে 3 জন প্লাস হলো না, সেটাই তো বলে দিয়েছিল যে 3 জন প্লাস হলো, তাহলে আমার অঙ্ক মিললো। তাহলে কি বলেছে আর একবার একটু দেখে নাও ভালোভাবে। বলছে যে তোমার একটি কাজে 50 জন নিয়োজিত ছিল, 50 জন নিয়োজিত ছিল, এইবার যদি আরও 3 জন লোক নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 5 দিন কম লাগে। এবার আমি তো কতজন নিযুক্ত হলো, 3 জন নিযুক্ত হলো জানি, কিন্তু প্রথমে আর পরে কতজন ছিল সেটা তো জানি না, ফলে 3-এর ক্যালকুলেশন তো আমরা করতে পারছি না, কারণ প্রথমে কতজন ছিল পরে কতজন ছিল আমরা তো কিছুই জানি না। ফলে 3টা আমি জাস্ট লিখে রাখলাম যে 3 জন বাড়লো, যদি কমতো তাহলে আমি মাইনাস লিখতাম, হয়ে গেল। এইবার এখান থেকে আমি কি জানি যে আমি টাইম রেশিও যদি কোনো রকম বার করতে পারি, সেই টাইমটাকে ব্যস্ত অনুপাত করলে আমি পাওয়ার রেশিও বা জনের রেশিও পেয়ে যাবো। তাহলে সেটাই করলাম, এটাকে অনুপাত করলে 10:9, 5 দিয়ে কেটে অনুপাত করলাম, এটাকে ব্যস্ত অনুপাত করলে 9:10 হয়ে গেল। এবার 9:10 মানে কি, আমি দেখছি 1 অনুপাত বাড়ছে, সেই 1 অনুপাত মানেই তার বাস্তব মান কি, আমাদের তো বলেছে 3 জন লোক বাড়ছে, এটা তো জন বা লোকের রেশিও,
বোঝা গেল? সেই লোকের রেশিওতে আমি দেখছি যে 1 অনুপাত বাড়ছে, তার বাস্তব মান বলে দিয়েছে যে 3 জন লোক বাড়ছে। আমি বলতে পারি তো যে আমার 1 অনুপাত মানে ওদের 3 জন। এবার বইয়ে চেয়েছে প্রথমে কতজন লোক ছিল, তাহলে প্রথমে মানে কি 9, এইটা বার করতে হবে। তাহলে 9 মানে কতজন, 1 মানে 3 হলে 9 মানে 27। এবার যদি বলতো বর্তমানে কতজন, তাহলে 3 10 কে 30 হতো অ্যান্সার। একই বিষয়, আর কিছুই না। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে। তাহলে বলছে এই যে প্রথমে আবার এই ফার্স্ট, এই সেকেন্ড, কিছু সংখ্যক লোক, এটা হচ্ছে দিন বা টাইম রেশিও। দিন মানে কি, এটা দিনটা তো একটা সময়, তাহলে দিন মানে টাইম রেশিও। সবসময় এটা বুঝে নিতে হবে, দিন মানে টাইম রেশিও। তাহলে প্রথমে কি বলছে, কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে, 35 দিনে একটি কাজ করে। এইবার বলেছে যে যদি আরও 10 জন লোক বেশি নিযুক্ত হয়, মানে 10 জন লোক যদি প্লাস হয়ে যায়, মানে 10 জন লোক বেশি নিযুক্ত হয় এদিকে, তাহলে কি বলছে যে কাজটি শেষ হতে 10 দিন কম সময় লাগে। তাহলে 10 দিন কম সময় লাগে মানে কি, প্রথমে লাগছিল 35, তাহলে নিশ্চয়ই পরে 25 জন লাগবে, মানে 25 দিন লাগবে। তাহলে এটা আমি অনুপাত কী পাচ্ছি, তাহলে টাইম রেশিও কী পাচ্ছি, কাটাকাটি করলে 7:5। টাইম রেশিও 7:5 মানে আমার পাওয়ার রেশিও কী হয়ে যাবে, পাওয়ার রেশিও বা জনের রেশিও কী হয়ে যাবে। পাওয়ার মানে কি, এখানে জনটাই তো আমার পাওয়ার, মানে আমি কত জন লাগাচ্ছি কাজে। তারপরে এখানে কী হবে, তাহলে এটা 5:7 হয়ে গেল ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কেন সেটা তো আমি 1000টা ভিডিওয় বলেছি, তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে আমি কি দেখছি যে অনুপাতে আমার কমছে কত, এই বাড়ছে কত। অনুপাতে আমি দেখছি যে প্রথমে যদি 5 অনুপাত থাকে, পরে 7 অনুপাত, মানে অনুপাতে আমার 2 অনুপাত বাড়ছে, তাই তো। প্রথমে 5 অনুপাত থাকলে পরে 2 অনুপাত, মানে অনুপাতে 2 অনুপাত বাড়ছে, সেটাই বাস্তব মানে বলেছে 10 জন বাড়ছে। তাহলে আমি বলতে পারি তো, এতক্ষণ দেখো 1 অনুপাত মানে আসছিল, এবার 2 অনুপাত মানে এসছে, সে একই ব্যাপার। 1 অনুপাত মানে 10, 2 অনুপাত মানে 10 জন, তাহলে 1 অনুপাত মানে কত হবে, 10/2 সমান কাটাকাটি করলে 5 জন। আমি অগিক নিয়ম করে বার করে নেব। তাহলে 2 অনুপাত মানে 10 জন হলে 1 মানে কত, মানে 2 মানে 10 হলে 1 মানে কত, 1 মানে 5। এরকম করে কিন্তু কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই যে এতক্ষণ আমার 1 আসছিলো, এবার 2 চলে আসলো, কী করবো, সিম্পল করে নেবো। 2 মানে যদি 10 হয়, তাহলে 1 মানে কত, 1 মানে তাহলে 5, তাহলে 1 অনুপাত মানে 5 পেয়ে গেলাম। এবার কি বলেছে যে প্রথমে কতজন নিয়োজিত ছিল, তাহলে 1 অনুপাত মানে যদি 5 হয়, তাহলে 5 অনুপাত মানে কত, 5 5 25। 1 মানে যদি 5 হয়, তাহলে 5 মানে 25, আর 7 মানে কত, তাহলে 5 7 35। বোঝা গেল? না পারলে তোমার ঐকিক নিয়মে করে নিও যে 1 মানে যদি 5 হয়, তাহলে 5 মানে কত, তাহলে 5 গুণ 5, 5 5 25। সেটাই তো চেয়েছে, বলছে যে প্রথমে কতজন নিয়োজিত ছিল, তাহলে প্রথমে 25 জন, এই যে প্রথম। আর যদি বলতো বর্তমানে কতজন নিয়োজিত ছিল, তাহলে বর্তমানে 35 জন। এর সাথে কিন্তু গুলিয়ে ফেলো না, এখানেও কিন্তু 25 35 আছে, ফলে এর সাথে কিন্তু কোনো রিলেশন নেই, মানে রিলেশন নেই মানে অঙ্কের রিলেশন আছে, কিন্তু এইটা দেখে দেখে যে এটা এসছে বা এটা দেখে এটা এসছে, এরকম কিন্তু কোনো কথা নেই। বোঝা গেল? তাহলে কি বলছে যে প্রথমে আমার 35 দিন লাগছিল, 10 জন লোক বেশি নিযুক্ত হলে আমার 25 দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার দিন রেশিও বা টাইম রেশিও পাচ্ছি। এটাকে ব্যস্ত অনুপাত করলে পাওয়ার রেশিও বা ক্ষমতা রেশিও পাবো, কারণ পাওয়ার আর দিন তো ব্যস্ত অনুপাত, তোমরা তো নিশ্চয়ই জানো, অনেক ভিডিওতে বলেছি। আর এখানে পাওয়ার মানে কি, পাওয়ার মানে তো জন, যেরকম তোমার টাইম মানে দিন ছিল, সেরকম পাওয়ার মানে জন। তাহলে এখানে দেখছি 5 অনুপাত আর 7 অনুপাত হয়ে যাচ্ছে ব্যস্ত অনুপাত হয়ে। এবার বাড়ছে কত, 2 অনুপাত, সেই 2 মানে আমি দেখছি 10, তাহলে 2 মানে 10 হলে 1 মানে কত, 1 মানে তাহলে নিশ্চয়ই 5, তাহলে 1 মানে 5 হলে তাহলে 5 মানে কত 25, আর 7 মানে 35। তো প্রথমে চেয়েছে মানে প্রথম মানে 25 অ্যান্সার। তো আজকের ক্লাসে একটুখানি থাক, তো এখনও কিন্তু অনেক টাইপস বাকি, তো সময় কার্যের এখনও অনেকগুলো টাইপ বাকি। তো যেহেতু আমি বলেছি 2 দিনের মধ্যে করে কমপ্লিট করব, তো সেই জন্য আর কিছু টাইপস দেখাতে পারছি না, তো তোমরা ঘাবড়িও না, প্রত্যেকটা টাইপস পরবর্তীকালেও দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবার জন্য ধন্যবাদ। পরবর্তী দিন থেকে আমরা নল চৌবাচ্চার অঙ্ক শুরু করব, যেটাই সময় কার্যের সাথেই পুরো রিলেটেড। তো তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা যদি এই ভিডিওগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে দেখো একটু, তাহলে তোমাদের নল চৌবাচ্চাটাও বুঝতে সুবিধা হবে। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, বাই।